নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকে আরো একটি নতুন প্রতিবেদনে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। 4 ফেব্রুয়ারি তারিখটা নিশ্চয়ই এখনো পর্যন্ত সকলের মাথায় রয়ে গিয়েছে। কি ছিল 4 ফেব্রুয়ারি? 4 ফেব্রুয়ারিতে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলতেন সেদিন নাকি মমতা দিবস ছিল, কারণ একজন মুখ্যমন্ত্রী যেভাবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তার বাংলার বাসিন্দাদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে কালো কোট পরে হাজির হয়ে গিয়েছিলেন এবং গোটা ভারতবর্ষের নজর সেদিন ছিল সুপ্রিম কোর্টে। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় 1, 2, 3, 4 করে 7-8টা দাবি করেছিলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে, স্বয়ং চিফ জাস্টিসের সামনে দাঁড়িয়ে, ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের সামনে দাঁড়িয়ে। আর সেই দিনেরই হিয়ারিং এর পরবর্তী ডেট পড়েছিল 9 ফেব্রুয়ারি সোমবার, অর্থাৎ আজকের দিনে। আজকের দিনে 9 ফেব্রুয়ারি সোমবার ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে সুপ্রিম কোর্টের হিয়ারিং। এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যে দাবিগুলো করেছিলেন, সেই দাবির মধ্যে একাধিক দাবিকে মান্যতা দিয়ে আজকে সুপ্রিম কোর্ট কার্যত নির্বাচন কমিশনের মুখের উপর কড়া কড়া থাপ্পড় মারল কতগুলো, এবং নির্বাচন কমিশনকে বুঝিয়ে দিল যে এতদিন তোমরা যে সমস্ত মনমানি করেছো সেই মনমানি আর চলবে না। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী সেদিন ইতিহাস লিখেছিলেন 4 তারিখ, তিনি একজন মুখ্যমন্ত্রী হয়ে গোটা ভারতবর্ষের মানুষের জন্য এসআইআর এর যে যন্ত্রণা, সেই যন্ত্রণাকে তুলে ধরেছিল সুপ্রিম কোর্টে। আর সেই সুপ্রিম কোর্ট আজকে সেই মুখ্যমন্ত্রীর একাধিক প্রস্তাবকে মেনে নিয়ে দেখালেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুখ্যমন্ত্রী নন, তিনি মানুষের রক্ষাকর্তা। 1, 2, 3, 4, 5, 6 এই 6টা পয়েন্টে আজকে সুপ্রিম কোর্ট কি জাজমেন্ট দিয়েছে, সুপ্রিম কোর্ট এই এসআইআর হিয়ারিং নিয়ে কি বলেছে, সমস্ত কিছু আপনাদের সামনে অত্যন্ত সরল ভাষায় সময় নষ্ট না করে বোঝাবো। কিন্তু তার আগে একটা জিনিস দেখাবো যে সত্যি কুকুরের লেজ সোজা হতে পারে কিন্তু গদি মিডিয়া কখনো সোজা হবে না। আজকে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন যে কড়া কড়া থাপ্পড়গুলো খেয়েছে, সেই থাপ্পড়গুলোকে লুকিয়ে ইতিমধ্যেই গদি মিডিয়া দেখানোর চেষ্টা করছে যে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত হার হয়েছে। আর কারণ হচ্ছে, আমি একটু আগেই একটু চায়ের কাপ নিয়ে বসেছিলাম, আর চায়ের কাপ নিয়ে বসে কি চলছে সুপ্রিম কোর্টের হিয়ারিং এর ব্যাপারে যখন পড়াশোনা করছি, তখন এই 3টে স্ক্রিনশট আমার সামনে ভেসে এলো রিপাবলিক বাংলার। ওই যে রিপাবলিক বাংলা, যেখানে সন্ধ্যেবেলায় কীর্তন হয়, যাত্রা হয়, খবরের নামগন্ধ থাকে না, চেঁচামেচি হয়, সেই রিপাবলিক বাংলার 3টে স্ক্রিনশট আমার হাতে এলো, যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলার একটা স্ক্রিনশটে দেখা যাচ্ছে এসআইআর হবেই, কোনো বাধা বরদাস্ত করা হবে না, এটাই নাকি সুপ্রিম কোর্ট জানিয়েছে। বেশ ভালো কথা। পরবর্তী স্ক্রিনশটে আমি দেখতে পাচ্ছি কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির, এটাও ভালো কথা, এটাও জানিয়েছে রিপাবলিক বাংলা। আবার 3 নম্বর স্ক্রিনশটে আমাদের সামনে ভেসে উঠলো বাংলায় এসআইআর নিয়ম মেনেই হবে। এই 3টে স্ক্রিনশট রিপাবলিক বাংলা ছেড়ে কার্যত অর্ধসত্য বাংলার বাসিন্দাকে জানিয়ে সেই যে তাদের নোংরামির কাজ, সেই নোংরামির কাজটাই বর্তমান রাখলো। আজকে এই 3টে স্ক্রিনশটে তারা শুধু দেখালো যে রাজ্যের বিরুদ্ধে যে সমস্ত কথাগুলো সুপ্রিম কোর্টে পর্যবেক্ষণে উঠে এসেছে সেইটাই, কিন্তু রাজ্যের পক্ষে প্রত্যেকটা সাধারণ মানুষ এই এসআইআর যে জ্বালা যন্ত্রণা ভোগ করছিল, আর সেই যন্ত্রণা কমানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সুপ্রিম কোর্টে আবেদন রাখছিল, সেই আবেদনগুলোর মধ্যে কোন কোন আবেদন আজকে সুপ্রিম কোর্ট মেনে নিল, এগুলো কিন্তু তারা বলেনি, এগুলো লুকিয়ে গেছে। কিন্তু অসুবিধা নেই, সেই পর্যবেক্ষণের জাজমেন্ট ইতিমধ্যেই আমাদের কাছে এসে পৌঁছেছে। আমি আপনাদের স্ক্রিনেও রাখবো এবং আপনাদেরকে অত্যন্ত সহজভাবে পড়ে পড়ে বুঝিয়ে দেবো। কিন্তু তার আগে একটা ভিডিও আপনাদের সামনে রাখবো, যে ভিডিওটা আজকে সুপ্রিম কোর্ট থেকে উঠে এসেছে এবং গোটা ভারতবর্ষে ভাইরাল হচ্ছে, যে নির্বাচন কমিশন যারা উকিল রয়েছে তাদেরকে কিভাবে ভারতবর্ষের চিফ জাস্টিস তিনি যাচ্ছে তাই ভাবে কুরুচিকর মন্তব্য করে অপমান করছে গোটা দেশবাসীর সামনে। কারণ এই সুপ্রিম কোর্টের হিয়ারিংটি লাইভ টেলিকাস্ট চলছিল গোটা ভারতবর্ষে। দেখুন, We are trying to draw your lordship's attention. If you people will not maintain discipline, then you must know the nature of your chief justice. I will throw out all the matters, will adjourn the cases and will stop the hearing. If this is the way of you people. Interrupting. We are hearing concept, but we are starting the argument, somebody starting speaking like this. Is it the way to argue in court? Are you sitting in a grain market or you are in court number 1? কোর্ট নাম্বার 1, যেখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বসে রয়েছেন, তার ডিভিশন বেঞ্চের সামনে শুনানি চলছে। নির্বাচন কমিশনের উকিলেরা নিজেদেরকে দাদা মনে করতে শুরু করলেন, কারণ তাদের মাথায় তো জ্ঞানেশ কুমার রয়েছে, আর জ্ঞানেশ কুমারের মাথায় কারা রয়েছে সকলেই জানেন। কিন্তু জায়গাটা যে সুপ্রিম কোর্ট তারা ভুলে গিয়েছিল। সিজিআই তিনি মনে করিয়ে দিলেন, আপনি কিন্তু সুপ্রিম কোর্টের 1 নম্বর রুমে রয়েছেন, আর এই রকম বাঁদরাগমি, এই রকম বদমাইশি করলে সমস্ত ম্যাটার আমি ছুঁড়ে ফেলে দেবো এবং আপনাদের বিপক্ষে ফয়সালা করে দেবো সুপ্রিম কোর্টে। আমরা সকলে এটা লাইভ দেখছিলাম, কারণ এটা লাইভ টেলিকাস্ট চলছিল। যদি এই দৃশ্য আমাদের সামনে না আসতো, এতক্ষণে গদি মিডিয়া বলে দিত যে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উকিলকে গালিগালাজ করেছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। যাই হোক, আপনাদের সামনে সময় নষ্ট করব না। ইতিমধ্যেই অনেকে হয়তো বিভিন্ন জায়গা থেকে জেনে নিয়েছেন যে সুপ্রিম কোর্টে কি বেরিয়ে এসেছে, কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আজকে রাজ্যের যে জয় হয়েছে সেই জয়টাও, আর রাজ্য যেখানে কথা শুনেছে সুপ্রিম কোর্টের কাছে সেইটাও, দুটোই আপনাদের কাছে নিরপেক্ষভাবে রাখবো। গদি মিডিয়ার মতো একতরফা খবর আপনাদেরকে দেখাবো না। এই যে সুপ্রিম কোর্টের জাজ
জাজমেন্ট আজকে কি উঠে এলো তার 1 নম্বর পয়েন্ট আপনাদের স্ক্রিনেও দিয়ে দিচ্ছি আর আমি পড়ে রাখছি। সুপ্রিম কোর্ট ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় সময়সীমা বাড়ানোর নির্দেশ দিয়েছে। কার্যত ব্যাপক জয় একটা প্রত্যেকটা বাংলার বাসিন্দাদের কাছে। আগে এই প্রক্রিয়া 14ই ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা ছিল, কিন্তু আদালত তা আরো 1 সপ্তাহ বাড়িয়ে যাতে সাধারণ মানুষের তাদের দাবি বা আপত্তি জানানোর পর্যাপ্ত সময় পায়। 1 নম্বর পয়েন্টে কার্যত প্রত্যেকটা সাধারণ মানুষ থেকে শুরু করে বিএলও যারা রয়েছে তাদের উপর যে অমানসিক যন্ত্রণা, 14ই ফেব্রুয়ারির মধ্যেই সমস্ত কাজ শেষ করতে হবে। আর এই সময় বাড়ানো নিয়ে সুপ্রিম কোর্টে 4 ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করেছিলেন। আজকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার ডিভিশন বেঞ্চ সেটাতে মান্যতা দিয়েছে। 1 সপ্তাহ সময় ইতিমধ্যেই বাড়িয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। আগে ছিল 14ই ফেব্রুয়ারি, আজকে এই সময় বাড়িয়ে সেটা আগামী 21শে ফেব্রুয়ারি পর্যন্ত করা হলো। আপনাদের সামনে রিপাবলিক বাংলার যে কাটিং আমি দেখিয়েছিলাম 3টে, সেই কাটিং এ এই উল্লেখটা ছিল না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে মান্যতা দিয়ে আজকে সময় বাড়াতে বাধ্য হয়েছেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। আদালতের পর্যবেক্ষণের দ্বিতীয় পয়েন্ট, রাজ্য সরকারি অফিসারদের নিয়োগ, অর্থাৎ গ্রুপ বি যে সমস্ত রাজ্য কর্মচারী অফিসাররা রয়েছে যাদেরকে এতদিন নির্বাচন কমিশন কাজে লাগাচ্ছিল না তাদেরকে এবারে নিয়োগ দিতে বলে দিয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। কি বলছে, রাজ্য সরকার আজ আদালতে 8505 জনা গ্রুপ বি অফিসারের তালিকা জমা দিয়েছে। আদালত নির্দেশ দিয়েছে যে এই অফিসারদের আগামীকাল অর্থাৎ 10ই ফেব্রুয়ারি বিকেল 5টার মধ্যে সংশ্লিষ্ট জেলা নির্বাচন আধিকারিকদের কাছে রিপোর্ট করতে হবে। নির্বাচন কমিশন চাইলে এদের যোগ্যতা অনুযায়ী ইআরও বা এইআরও হিসাবে কাজে লাগাতে পারে। আপনাদের মনে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সুপ্রিম কোর্টে লড়াই করছিল তার পয়েন্টে তিনি একটা উল্লেখ করেছিলেন এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডিভিশন বেঞ্চের কাছে আবেদন করেছিলেন যে রাজ্য সরকারকে কোনো রকম মান্যতা দেওয়া হচ্ছে না। রাজ্য সরকারের অফিসারদেরকে বসিয়ে রেখে ভিন রাজ্য থেকে মাইক্রো অবজারভার এনে এই ইলেকশন কমিশন তাদের মাথার উপর বসিয়ে বেআইনি কাজ করছে। রাজ্য সরকারের হাতে পর্যাপ্ত অফিসার রয়েছে, সেদিনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন। আর সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছিল রাজ্য সরকার নাকি তাদেরকে অফিসার দেয়নি, তার জন্য বাইরের রাজ্য থেকে তাদেরকে মাইক্রো অবজারভার নিযুক্ত করতে হয়েছে। কিন্তু আজকে আমরা দেখলাম রাজ্য সরকার ইতিমধ্যেই 8505 জনের গ্রুপ বির তালিকা সেই সুপ্রিম কোর্টের সামনে রেখেছে। আর সুপ্রিম কোর্ট সেই গ্রুপ বি অফিসারদেরকে এবারে ওই যে মাইক্রো অবজারভার 8300 জন ছিল তাদের পরিবর্তে কাজে লাগানোর কথা বলে দিলেন। এবং সুপ্রিম কোর্ট এটাও বলে দিল আগামীকাল অর্থাৎ 10ই ফেব্রুয়ারি বিকেল 5টার মধ্যে এই অফিসারদেরকে কাজে যোগদান করাতে হবে। অর্থাৎ ওই মাইক্রো অবজারভারদের ক্ষমতা খর্ব করে দিলেন আজকে সুপ্রিম কোর্ট এবং সেই বিষয় নিয়েও তারা আজকে একটি জাজমেন্ট দিয়েছে। এর পরবর্তী সেটা আমি আপনাদের সামনে রাখছি। 3 নম্বর পয়েন্টে আদালত স্পষ্ট করে দিয়েছে যে নির্বাচন কমিশন নিযুক্ত মাইক্রো অবজারভাররা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে না। অর্থাৎ কোনো চূড়ান্ত অর্ডার তারা এই মাইক্রো অবজারভাররা যারা বে রাজ্য থেকে এসেছিল, ভিন রাজ্য থেকে এসেছিল, বাংলা জানে না, বাঙালিদের টাইটেল বুঝতে পারছে না, সেই সমস্ত মাইক্রো অবজারভারদের আর কোনো রকম কাজে বা ফুল পাওয়ার দেওয়া যাবে না। তাহলে তারা কি করবে? সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ভোটার তালিকায় নাম রাখা বা বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধুমাত্র ইআরওর হাতে থাকবে, অর্থাৎ সরকারি কর্মী সরকারি অফিসারদের হাতে থাকবে যারা পশ্চিমবঙ্গের সরকারি অফিসার। মাইক্রো অবজারভাররা কেবল তাদের সাহায্য করবে আর কিচ্ছু না। আজকে সুপ্রিম কোর্টের হিয়ারিং এ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের যে নৈতিক জয়, যে বাম্পার জয় বলা চলে, সেই জয়টা হচ্ছে 1 নম্বর। এটা তার কারণ হচ্ছে আমরা দেখেছি যে মাইক্রো অবজারভার নিযুক্ত করে কিভাবে মানুষকে হয়রানি করা হয়েছে। মাইক্রো অবজারভারদের কখনো নিয়ে আসা হয়েছে উত্তরপ্রদেশ থেকে, কখনো উড়িষ্যা থেকে, কখনো নিয়ে আসা হয়েছে আসাম থেকে, কখনো মধ্যপ্রদেশ থেকে। সমস্ত হিন্দি ভাষী বিজেপি মাইন্ডেড মাইক্রো অবজারভারদের এনে এই রাজ্যের সরকারি কর্মচারীদের মাথার উপরে বসিয়ে দেওয়া হয়েছিল। এমনকি যারা ডিএম রয়েছে তাদেরও মাথার উপরে বসিয়ে দেওয়া হয়েছিল। ফাইনাল কি হবে, কোনো মানুষের নাম থাকবে না নাম কাটা যাবে, এই সিদ্ধান্ত এই রাজ্যের ডিএম অর্থাৎ নির্বাচন আধিকারিকরা পর্যন্ত নিতে পারবে না, নেওয়া হবে শুধুমাত্র মাইক্রো অবজারভারদের মাধ্যমে। এমনটাই নির্বাচন কমিশন একটা ফতোয়া জারি করেছিল এবং এইভাবে কাজ চলছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দাঁড়ান এবং তিনি দাবি করেন যে 8300 জন মাইক্রো অবজারভার রয়েছে তারা আদতে নির্বাচন কমিশনের রুলে কোনোদিন থাকতে পারে না, এটা একেবারেই অবৈধ নিযুক্তি। আর সুপ্রিম কোর্ট আজ সেটা মান্যতা দিয়ে দিলেন এবং সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে থাপ্পড় দিলেন ঠাটিয়ে যে মাইক্রো অবজারভার আবার কি জিনিস। যদি প্রয়োজন হয় এরা কাজে ইলেকশনের কাজে সহায়তা করবে, কিন্তু এরা সুপ্রিম অথরিটি নয়। কার নাম থাকবে আর কার নাম বাদ যাবে সেটা ভিন রাজ্যের মাইক্রো অবজারভাররা ঠিক করবে না। পশ্চিমবঙ্গের যারা অফিসার রয়েছে, যারা ইআরও রয়েছে, যারা এইআরও রয়েছে, তারা সেটা ঠিক করবে, এর বাইরে অন্য কিছু নয়।
কিন্তু এই যে জয়, এই প্রত্যেকটা বাঙালির জয়, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে 4 তারিখ দাঁড়িয়েছিল বলে আজকে প্রত্যেকটা বাঙালির সঙ্গে এই যে জয়টা এলো, এই জয়টা আপনাদেরকে রিপাবলিক বাংলা, বঙ্গ টিভি, শফিকুল ইসলাম এরা কেউ দেখাবে না। এটা শুধুমাত্র ওই জাজমেন্টের কপি থেকে আপনাদেরকে জেনে নিতে হবে। আর বিশেষ কিছু নিরপেক্ষ খবর রয়েছে, তারা হয়তো আপনাদের বাড়িতে পৌঁছে দিতে পারে। এই বড় বড় চ্যানেলগুলো যারা 7টার পরে নৃত্য করবে, তারা হয়তো এই সমস্ত জিনিসগুলো লুকিয়ে যাবে। এর পরবর্তী যে পয়েন্টটা রয়েছে, সেই পয়েন্টটিতে একটা সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেছে, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের যিনি ডিজিপি রয়েছেন, সেই ডিজিপিকে শোকজ করা হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশকে আজকে সুপ্রিম কোর্ট শোকজ করেছেন এবং অ্যাফিডেভিট দিয়ে, হলফনামা দিয়ে আদালতে তার উত্তর দিতে বলেছেন যে কেন এসআইআর চলাকালীন বিভিন্ন জায়গায় অশান্তি হয়েছে। দেখুন কি বলছে, নির্বাচন কমিশনের অভিযোগ ছিল ভোটার তালিকা সংশোধনের কাজে যুক্ত তাদের আধিকারিকদের উপর রাজ্যে হামলা ও ভীতি প্রদর্শন করা হচ্ছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের ডিজিপিকে শোকজ নোটিশ দিয়েছে এবং কেন ব্যবস্থা নেওয়া হয়নি তা জানিয়ে ব্যক্তিগত হলফনামা জমা দিতে বলা হয়েছে। এখানে সুপ্রিম কোর্ট রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করেছে এবং অশান্তির জন্য কেন ব্যবস্থা নেওয়া হয়নি সেটা জানতে চেয়েছে। যদিও এই যে হলফনামায় আজকে রাজ্যের ডিজি আগামী দিনে সুপ্রিম কোর্টে জবাব দেবে, সেখানে খুব একটা আমার যতদূর পর্যবেক্ষণ রাজ্যের ডিজির বিপদে পড়ার সম্ভাবনা নাই। কারণ এই সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই দেখেছে যে এসআইআর এর নামে কিভাবে মানুষের প্রতি অত্যাচার করেছে প্রত্যেকটা ইলেকশন কমিশনের অফিসাররা, কিংবা একেবারে দিল্লিতে বসে থাকা ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার। আর এই জন্য মানুষের মনে যে ভীতি জন্মেছিল, সেই ভীতি আজকে প্রত্যেকটা ইলেকশন কমিশনের যারা আধিকারিক রয়েছে তাদেরকে বিপদে ফেলেছে। বিভিন্ন জায়গায় অশান্তি হয়েছে। আমাকে আপনাকে যারা দিনের পর দিন ভারতবর্ষের বাসিন্দা, তাদেরকে রোহিঙ্গা সন্দেহ করে ইলেকশন কমিশন এসআইআর এর লাইনে নিয়ে গেছে। এক একটা বৃদ্ধ মানুষকে, কারুর 80 বছরের উপর বয়স, কারুর 90 বছরের উপর বয়স, কারুর বাড়িতে সদ্য মারা গিয়েছে কেউ, তার পরিবারকে ইলেকশন কমিশন লাইনে দাঁড় করিয়েছে, কারুর হয়তো আজকে বিয়ে, তাকে ইলেকশন কমিশন লাইনে দাঁড় করিয়েছে। এই সমস্ত কিছুর ক্ষোভ আছড়ে পড়েছিল বিভিন্ন জায়গায় ইলেকশন কমিশনের আধিকারিকদের উপর। অনেক ক্ষেত্রে আইন শৃঙ্খলা সামলানো যায়নি। আর এর জন্য রাজ্য পুলিশের যিনি ডিজি রয়েছেন, আমার মনে হয় না খুব একটা বিপদে পড়বেন। কারণ ইলেকশন কমিশন যেভাবে এই সমস্ত কন্ডাক্ট করেছে তড়িঘড়ির মধ্যে, তাতে এদের সঙ্গে এটা হওয়াই স্বাভাবিক ছিল। এতে কোনো মানুষের কোনো সহানুভূতি কিন্তু নেই। সুপ্রিম কোর্টের 5 নম্বর পর্যবেক্ষণ, 5 নম্বর পয়েন্টে সুপ্রিম কোর্ট জানাচ্ছে, আদালত নির্দেশ দিয়েছে যে ভোটার যাচাইকরণের সময় ইআরওদের অবশ্যই নোটিশে উল্লেখিত সব নথির পাশাপাশি সুপ্রিম কোর্টের আগের অর্ডারে বলা নথিগুলো অর্থাৎ আধার কার্ড এবং অ্যাডমিট কার্ডকেও বিবেচনা করতে হবে। আগেও সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল যে অ্যাডমিট কার্ড এবং আধার কার্ডকে মান্যতা দিতে হবে। ইলেকশন কমিশন আপনারা জানেন যে আধার কার্ড এবং অ্যাডমিট কার্ড মানবে না, এই ধরনের ফতোয়া জারি করেছিল। তার জন্য বহু জায়গায় ক্ষোভ উগড়ে পড়েছিল। আর সেই বিষয় সুপ্রিম কোর্টের নজরে আসার পরে তারা ইতিপূর্বেই এই আদেশ দিয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার 4 ফেব্রুয়ারি আদালতে দাঁড়িয়ে বললেন যে আপনাদের দেওয়া যে অর্ডার, সেই অর্ডার মানছে না ইলেকশন কমিশন। এত বড় অডাসিটি তাদের। তাই আজকে আবার নতুন করে ইলেকশন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে দেওয়া হলো, এটাই তাদের লাস্ট চান্স। কারণ এরপরে যদি কমপ্লেন আসে, সুপ্রিম কোর্ট তাদের এগেনস্টে ব্যবস্থা নেবে এবং সুপ্রিম কোর্ট তাদেরকে জানিয়ে দিয়েছে, ইলেকশন কমিশনকে বলে দিয়েছে যে এবার থেকে কিন্তু অ্যাডমিট কার্ড এবং আধার কার্ড এই দুটোকে হুবহু মান্যতা দিতে হবে, যেটা আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল। আপনারা গতকাল দেখেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী ইলেকশন কমিশন কিন্তু মেনে নিয়েছে যে তারা ডোমিসাইল সার্টিফিকেটকেও অ্যাভেলেবেল করবে। ডোমিসাইল সার্টিফিকেট যেভাবে অন্য রাজ্যে মানা হচ্ছিল, কিন্তু এই রাজ্যে মানা হচ্ছিল না। এটা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন তুলেছিলেন। আর সেই আবেদনেও সাড়া দিয়ে কিন্তু নির্বাচন কমিশন গতকাল রাত্রিরে এই ডোমিসাইল সার্টিফিকেটকেও অ্যাপ্রুভাল দিতে বাধ্য হয়েছে। আর শেষ এবং 6 নম্বর পর্যবেক্ষণ, রিপাবলিক বাংলা শুভেন্দু অধিকারী এদেরকে খুশি করার মতো পর্যবেক্ষণ, যেটা তারা এখন সমস্ত জায়গায় চালিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়টাকে সাইড করে দেওয়ার চেষ্টা করছে। সেই পর্যবেক্ষণটা হচ্ছে, সুপ্রিম কোর্ট কড়া ভাষায় জানিয়েছে যে ভোটার তালিকা সংশোধনের এই কাজে কোনোভাবেই বাধা সৃষ্টি করা যাবে না এবং প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। এই সুপ্রিম কোর্ট আজকে জানিয়ে দিয়েছেন যে এই এসআইআরটা কিন্তু বাতিল হবে না। যেটা মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন 4 তারিখে, সেই দাবিটা মান্যতা তারা দেয়নি। এসআইআর করতেই হবে এবং এসআইআর করতে গিয়ে যত রকম আইন শৃঙ্খলা রয়েছে, সেই আইন শৃঙ্খলাকে সুষ্ঠুভাবে মেনে এই এসআইআর প্রক্রিয়া শেষ করতে হবে। এটাও রাজ্যকে তারা জানিয়ে দিয়েছে, যেটা আমি মনে করি অবশ্যই এ বিষয়ে কোনো রকম দ্বিমত থাকার দরকারই নেই। আজকে এসআইআর যদি প্রয়োজন হয় অবশ্যই করতে পারেন। এসআইআর করতে গিয়ে আজকে প্রত্যেকটা মানুষ, 150টা মানুষ মরে যাবে, সেইটা কখনো এসআইআর হতে পারে না। আর এই এসআইআর যদি সুষ্ঠুভাবে কন্ডাক্ট হয়, তাহলে তো কোনো মানুষের কোনো কথা বলার জায়গায় নেই, সুষ্ঠুভাবেই সম্পন্ন হতে পারে। কিন্তু এই নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে মানুষকে হয়রানি করেছে, যেখানে কখনো এইটা নেব না, কখনো ওইটা নেব না, কখনো ওইটা মানবো না, কখনো ওইটা মানবো না, কখন হোয়াটসঅ্যাপে নির্দেশ আসছে ওপরওয়ালার কাছ থেকে, সেইটাই তারা লাগু করছে রাতারাতি। আর তার জন্য মানুষের মধ্যে ছটপটানি শুরু হয়েছিল। যদি সঠিকভাবে এই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে এসআইআর চলে,
তাহলে রাজ্যে কোনো রকম অশান্তি হওয়ারই কথা নেই। শুভেন্দু অধিকারীর কথা মতো 1.5 কোটি রোহিঙ্গা বাঁচতে গিয়ে আজকে প্রত্যেকটা সাধারণ বাঙালিকে নাস্তানাবুদ করে দিয়েছে এই ইলেকশন কমিশন। তাই জন্যই বিভিন্ন জায়গায় ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছিল। আর এই 6টা পর্যবেক্ষণের মধ্যে 4টে পর্যবেক্ষণেই আপনারা দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4 ফেব্রুয়ারি আদালতে দাঁড়িয়েছিলেন বলে আজকে বাংলার এই জয়টা সকলের সামনে হলো। তার মধ্যে 2টো পর্যবেক্ষণে একটা, রাজ্য যে এসআইআর এর বাতিলের কথা বলেছিল সেটা খারিজ করে এসআইআর সুষ্ঠুভাবে সম্পন্ন করার কথা বলে দিয়েছে এবং রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করা হয়েছে। এই 2টো পয়েন্ট তার মধ্যে রয়েছে, যেটা নিয়ে গদি মিডিয়া আজ সারা রাত কানের মাথা খাবে। কিন্তু আসল যে নৈতিক জয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকের শুনানিতে নিয়ে চলে এলেন। সকল বঙ্গবাসীর এটা জয় এবং এই বঙ্গবাসী জয়ের জন্য শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন ব্যক্তি আদালতে দাঁড়িয়েছিলেন বলে গোটা ভারতবর্ষের নজর তার দিকে পড়ে এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং তার ডিভিশন বেঞ্চ এই বিষয় নিয়ে ভাবতেও বাধ্য হয়েছেন। আর শেষে আপনাদের বলে রাখি, আজ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং তার ডিভিশন বেঞ্চ ইলেকশন কমিশনকে কার্যত জুতো ভিজিয়ে মেরেছে। তার কারণ একটা বিষয়, সেটা হচ্ছে এআই টুল দিয়ে যেভাবে মানুষের নাম কাটা হচ্ছিল সেই বিষয়টা নিয়ে তারা ভর্ৎসনা করেছে। এআই টুল ব্যবহার করে কারুর নাম মিলছে না, কারুর চট্টোপাধ্যায় চ্যাটার্জি, কারুর বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি, কারুর কুমার থেকে কে আর, কারুর শেখ থেকে এস কে, কারুর দত্তা থেকে দত্তা, এই সমস্ত বিষয় এআই বুঝতে পারছে না, তাদেরকে নোটিশ পাঠিয়ে দিচ্ছিল। সুপ্রিম কোর্ট বলেছে এআই দিয়ে কোনো রকম কাজ কিন্তু করা যেতে পারে না, এটা একেবারেই ছেলে খেলা এবং নোংরা মানসিকতা। সুপ্রিম কোর্ট এই এআই এর ব্যাপারটাকে ব্যাপকভাবে ভর্ৎসনা করে ইলেকশন কমিশনকে কড়া পর্যবেক্ষণে রাখবে আগামী দিনে, এটাই জানিয়ে রেখেছে। তাই এই সমস্ত বিষয় নিয়ে অন্যান্য কোনো গদি মিডিয়া আপনাদের পূর্ণ খবর দেবে না। আমি আপনাদেরকে পূর্ণ 6টা পয়েন্ট বলে দিলাম, যেখানে রাজ্যের নৈতিক জয় 4টে পয়েন্ট, যেখানে আমার আপনার বাঙালিদের নৈতিক জয় 4টে পয়েন্ট রয়েছে, আর 2টো পয়েন্ট রাজ্যের এগেনস্টে গেছে। সেই 2টো পয়েন্টও আমি আপনাদেরকে তুলে ধরে দেখিয়ে দিলাম। এই 6টা পয়েন্ট সকলের জানার স্বার্থে এই ভিডিও শেয়ার করে সকলকে দেখান, কারণ গদি মিডিয়া ওই 3টে পয়েন্টই আপনাদের দেখাবে। এই ভিডিও শেয়ার করে সকল মানুষকে জানান এবং সকলের পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।